হাওড়া স্টেশন। এই স্টেশন থেকেই শুরু হয়েছে আমাদের কত অজানা গন্তব্যের যাত্রাপথ। এখান থেকে যাত্রা শুরু করেই পেরিয়ে গিয়েছি কত অজানা পথ, পার করেছি কত নাম না জানা মাঠ ঘাট নদী। এটাও কিন্তু ট্রেন যাত্রার একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমাদের ভারতের ভূপ্রকৃতি কত বৈচিত্র্যময় সেটা কিন্তু একমাত্র ট্রেন যাত্রার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন। সেই যাত্রাপথে পরিচয় ঘটেছে কত অজানা মানুষের সাথে, সৃষ্টি হয়েছে কত নতুন বন্ধুত্ব, আর নিয়মের বেড়াজাল ভেঙে কত অনিয়মের মন খোলা খাওয়া দাওয়া। জলের পাশে চা লিখে দিলেই অনেন্দর ভালো লাগে। আমাদের কত ভ্রমণ পরিকল্পনার সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই স্টেশন। আর এবারেও আমরা আমাদের নতুন ভ্রমণ সিরিজ শুরু করছি এই হাওড়া স্টেশন থেকে। এখান থেকেই রওনা দিচ্ছি ভারতের উত্তরের ছবির মতো সুন্দর রাজ্য হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে থাকবে এই হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ যাত্রাপথের গল্প, অর্থাৎ কলকাতা থেকে হিমাচল। আজকে 11ই মে 2026। আপনাদের সকলের শুভেচ্ছা এবং ভালোবাসাকে পাথেয় করে অরিন্দোস ট্রাভেলগ চ্যানেলে আমরা শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ। 12303 পূর্বা এক্সপ্রেসে করে আমরা রওনা দিচ্ছি দিল্লির পথে। আর পূর্বা এক্সপ্রেস সাধারণত 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। বোর্ডে দেখলাম বরাবরের মতো পূর্বা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে 12303। এটি পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা। আমরা ভারতের এত জায়গাতে যাই, বিভিন্ন স্টেশন দিয়েই আমরা যাতায়াত করি, কিন্তু একমাত্র হাওড়া স্টেশনেই এই একেবারে প্ল্যাটফর্মের পাশে পর্যন্ত গাড়ি আসে, অর্থাৎ 8 নম্বর এবং 9 নম্বরের মাঝখান দিয়ে যে এই রাস্তা দিয়ে সোজা গাড়ি এসে একদম আপনি গাড়ির থেকে নেমে ট্রেনে উঠে যেতে পারেন। এই সুবিধা কিন্তু অন্য স্টেশনে নেই। আমরা কিন্তু আজকে অনেকক্ষণ আগে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, একদম 7টার মধ্যে, কিন্তু ট্রেন ছাড়বে 8টায়, কিন্তু এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। 9 নম্বর থেকে ট্রেন ছাড়বে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমরা হিমাচলে যাব, কিন্তু কেন দিল্লি হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের কোনো ট্রেনের টিকিট আমরা পাইনি। যেই ট্রেনগুলি সরাসরি চণ্ডীগড় যায় কিংবা কালকায় যায়, এই জন্য আমরা প্রথমে দিল্লি যাব, দিল্লি থেকে শতাব্দী ধরে যাব চণ্ডীগড়। বেশ অনেকটা আগেই ট্রেন দিয়ে দিয়েছে, এখন ঘড়িতে সময় 7:30। আমাদের কোচ HA1, এই কোচটি। পূর্বা এক্সপ্রেসে কিন্তু ফার্স্ট ক্লাস পুরো গোটা কম্পার্টমেন্ট জুড়ে নয়, 2 টিয়ারের সঙ্গে শেয়ারিং, মানে HA। আর আমাদের এখানে মাত্র 3টেই আছে, A B C। আমাদের C কেবিন পড়েছে, দুর্ভাগ্য এবার আমাদের কূপ পড়েনি। আসলে HA কম্পার্টমেন্টগুলির ক্ষেত্রে মাত্র একটি কূপ থাকে, এখানে 2টি কেবিন এবং একটি কূপ এইভাবেই থাকে, এবং সেই কূপটি বেশিরভাগ ক্ষেত্রেই VIP রেস্ট্রিক্টেড, তার জন্য পাওয়া যায় না। এর আগের বার আমরা যখন সরাইঘাট এক্সপ্রেসে গিয়েছিলাম তখনও কিন্তু আমরা কেবিন পেয়েছিলাম, কূপ পাইনি। কিন্তু সৌভাগ্য হচ্ছে কালকে রাত্রিবেলা টিকিটটা কনফার্ম হয়েছে। তাছাড়া আমরা মোটামুটি কূপের অপশন দিই এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কূপটাই পাই। একদম তাই। মানে কূপ পেলে আর কিছুই না, যে ভিডিওটা করতে সুবিধা হয়, আমাদের ওইসব প্রাইভেসির ব্যাপার নেই, মানে কো প্যাসেঞ্জাররা কোনোভাবে বিরক্ত হন না, এই সুবিধাটা থাকে। আর আমাদের সঙ্গে এবার যারা থাকবেন তারা বারবার করে নামবেন, বারবার করে উঠবেন না, মানে আমি যা দেখলাম যে চেঞ্জ আছে, মানে আসানসোল পর্যন্ত আছেন একজন, তারপরে আছেন হচ্ছে জোসিডি থেকে, আবার আরেকজন রয়েছেন পাটনা থেকে, এইভাবে ফ্ল্যাকচুয়েশন হবে আর কি। তো ঠিক আছে, আর কি করা যাবে, আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে, এটাই বড় কথা। সত্যি কথা, ভেবেছিলাম তো যাওয়াই হবে না, কিন্তু সেটা হচ্ছে। পূর্বা এক্সপ্রেসের এই যে ট্রেনটি 12303
এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে প্রতি সোম, মঙ্গল, শুক্র এবং শনিবার। আর এই ট্রেনটি যায় হচ্ছে ভায়া পাটনা, মানে মেইন লাইন দিয়ে। সকালবেলা 8টার সময় ছাড়ে এবং নিউ দিল্লিতে গিয়ে পৌঁছায় আগামীকাল 6টা 5 মিনিটে, অর্থাৎ মোট সময় নেয় 22 ঘন্টা 5 মিনিট। আর আরেকটি ট্রেন রয়েছে, সেটিও পূর্বা এক্সপ্রেস, সেটি হচ্ছে 12381। সেই ট্রেনটি ছাড়ে বুধ, বৃহস্পতি এবং রবি। সেই ট্রেনটি কিন্তু যায় গ্র্যান্ড কর্ড দিয়ে। হাওড়া থেকে ট্রেন ছাড়লো কাঁটায় কাঁটায় সকাল 8টায়। এই হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত মোট 1529 কিলোমিটার দূরত্ব কভার করবে 22 ঘন্টা 5 মিনিটে। আর টোটাল ইন্টারমিডিয়েট হল স্টেশন 25টি। আমরা রওনা দিলাম। কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার ঠিক 8টার সময় হাওড়ায় ঢোকার কথা, 8টাতেই ঢুকলো। জল নিয়ে নিলে? নিলাম, আবার 30 টাকাই খুচরো দিতে হবে। তো যাই হোক, 50 টাকা নিয়ে গেল, বললো 20 টাকা পরে দেবো। ঠিক ঠিক আছে, ঠিক আছে। এবারে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো। এতবার ফার্স্ট ক্লাসে যাতায়াত করি, কোনোবার এটা হয়নি। সেটা হলো যে আমি যখন এই দরজার কাছে দাঁড়িয়েছিলাম হাওড়া থেকে, যখন ট্রেনটি বেরোচ্ছে, সেই সময় হঠাৎ দেখি ট্রেনের সুপারভাইজার এসে আমাকে বললেন যে আপনি একটু ভালো করে রিভিউ দেবেন, আমাদের এই ক্লিনিং টেনিং নিয়ে একটু ভালো করে রিভিউ দেবেন। আমি বুঝলাম না হঠাৎ করে কেন এরকম বললো, মানে ইউটিউবের কি মহিমা। অতটা ক্লোজে যাও না, জানলাটা নোংরা। বুবু তো সবসময় ট্রেনের জানলার ধারেই বসে, তো এইবারে বলেছি যে যত ছবি তোলার জানলা দিয়ে সব তুমি তুলবে। তুলতে গিয়ে দেখে যে জানলার কাঁচটা খুব নোংরা। ও গেছে তদারকি করতে যে জানলার কাঁচ পরিষ্কার যদি করানো যায়। হ্যাঁ আচ্ছা, শুনুন, এদিকে শুনুন। इसमें कितना रहता है? एक रहता है क्या? दो कटलेट रहता है। তাহলে দুটো নেবে? খেতে পারবো না, एक ही दे दीजिए भैया। একটার মধ্যে দুটোই থাকে, তাহলে একটাই নিই। কিতনা? 50 रुपया। 50 रुपया দে দো। ভালো হোক খারাপ হোক, যেরকমই হোক, এই কাটলেট যখন তখন খাবোই। কি আছে এগুলো? এই গাজর, পিস আর আলু ভাজা, আর দুটো পিস পাউরুটি। আর এটা কিন্তু ফ্রেশ তৈরি করেছে। সেই সকালবেলায় বেরিয়েছি, বাড়ির থেকে কটায় বেরোলাম? 6টায়। 6টার সময় বেরিয়েছি শুধু চা খেয়ে। তারপরে রাস্তাতে আসার সময় শোভাবাজারের ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার একটা দোকান থেকে চা খেলাম। সেখানে দেখি একেবারে ফ্রেশ বন পাউরুটি দিল। তা বউ বললো যে একটু বন পাউরুটি নাও। সেই মাঝখানে মোরব্বা দেওয়া যে বন পাউরুটিগুলো, সেই বন পাউরুটি দারুণ খেতে, বেশ নরম ছিল না? সেইটা খেলাম। তারপরে এখন এই ভেজ কাটলেট। কেমন হচ্ছে? আমি খাইনি এখনো। খাও, বলো কেমন হয়েছে। ওই আর কি, মন্দের ভালো। মন্দের ভালো। আর এইসব কিছু খেলেই না একটু চায়ের জন্য মন কেমন করে, কিন্তু অনেকক্ষণ ধরে চা আসছে না। জনাই রোড স্টেশন চলে এলো, কিন্তু চা এলো না। অনেকক্ষণ বাদে চা পাওয়া গেছে। আপনি মাঝে মাঝে এসে দিয়ে যাবেন। বাহ, তো আপকে দিখায়া ভি দিয়া। মানে প্লেন টিকারটা যেহেতু একদম পাশে, সবাই এসে বলছে আমাদের হাতের বউনি হলো। এর আগে যে জল দিয়ে গেল সেও তাই সেও বলল। এসে বলল যে আপনাদের থেকে বউনি হলো। এই যে চা দিলেন সেও তাই বলল। তো যাই হোক, অবশেষে চা পাওয়া গেছে, কিন্তু দুধ চা। এখানে লিকার পাওয়া গেল না, বিশুদ্ধ দুধের চা। দেখা যাক।
ওই দিকে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এই দরজাটা খুলুন, এই দরজাটার ওপাশে ওটা হচ্ছে আপনার 2 টিয়ার। হ্যাঁ, এইখানে 2 টিয়ার, ওইখানে আপনি পাবেন আপনার বার্থ নাম্বার। একই কম্পার্টমেন্টের মধ্যে দুটো ডিফারেন্ট ক্লাস থাকলে এই হয় প্রবলেম। যাই হোক, আমরা বর্ধমানে এসে পৌঁছালাম, তবে নির্ধারিত সময়ের থেকে প্রায় 15 মিনিট দেরিতে। ট্রেন যার জন্য বেশিক্ষণ দাঁড়ালো না, ট্রেন এসে দাঁড়ানোর সাথে সাথেই ছেড়ে দিল। আমি তো নেমেছিলাম প্ল্যাটফর্মে, কিন্তু উঠে যেতে হলো। প্ল্যাটফর্মে 1 মিনিটও ভালো করে দাঁড়ালো না, অথচ প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে এই যে দাঁড়িয়ে রয়েছে। তুমি আমার এই দিকটা গিয়ে বসলে কেন? তুমি শুটিং করছো, সুবিধা হবে বলে। ওইসব কোনো কারণ নয়। ওই যে দেখছেন বালিশ, উনি একটু লম্বা হয়েছিলেন। হ্যাঁ, সারা রাত জেগে আছি তো তাই। সেইটা বলো। আর দুটোই কারণ। কোন দুটো না, আমি যেটা বললাম সেটাই কারণ। যাই হোক, এই আবার ট্রেন নড়েছে। মেঘটা পুরো শরৎকালের মেঘের মতন লাগছে না? একদম। দুর্গাপুর আসছে। মানকর স্টেশনে দাঁড়িয়ে গেল। মাঝে মাঝেই বিভিন্ন স্টেশনের ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। আজকে তো সকাল 8টায় রওনা দিলাম, আগামীকাল 6টা 5-এ পৌঁছানোর কথা সকালবেলা। তারপরে আমাদের ট্রেন রয়েছে 7টা 40 মিনিটে, কালকা শতাব্দী, নিউ দিল্লি স্টেশন থেকে। এটা চণ্ডীগড়ে গিয়ে পৌঁছবে 11টার সময়। আমরা চণ্ডীগড়ে নামবো। এবারে আপনারা বলতেই পারেন যে ফ্লাইটে চলে গেলে ভালো হতো, যেহেতু আমরা ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি। কিন্তু এই জন্যই আমরা আপনাদের ভিডিওগুলি দেখতে বলি, আমাদের পথ অনুসরণ করতে কখনো বলি না। আমাদের হাতে অঢেল সময়, আমাদের হেলে ধুলে যাওয়ার স্বভাব, ধীরে সুস্থে গেলেও আমাদের কোনো সমস্যা নেই। এই কারণে আমরা ট্রেনে যেতেই বেশি পছন্দ করি। বেশ হাত পা এলিয়ে শুয়ে বসে যাওয়া যায় অনেকক্ষণ ধরে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যপটের পরিবর্তন বেশ ভালো লাগে দেখতে। ট্রেনে যাওয়া যার জন্য আমাদের কাছে বরাবরই একটা আকর্ষণীয় ব্যাপার। এই যে অনিন্দ বলল না, হেলে দুলে বসে শুয়ে যেতে খুব ভালো লাগে, এই জন্য ট্রেনটা শুনে ফেলেছে এই কথাটা। সেও তাই জন্য হেলে দুলে শুয়ে বসে যাচ্ছে। যে স্টেশনে দাঁড়ানোর কথা না, সেই স্টেশনেও দাঁড়িয়ে যাচ্ছে। আবার যেখানে দাঁড়ানোর কথা সেখানে এত কম সময় দাঁড়াচ্ছে, সেটাও আবার বিপজ্জনক। দিনের বেলা কিন্তু আমরা খুব কম দিনই হয়েছে আমরা দিল্লিতে গেছি, দিনের কোনো ট্রেনে, তাই না? পেন্ট্রি কার আমাদের কম্পার্টমেন্টের ঠিক পাশেই। এর ফলে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের একেবারে নিয়মিত যাতায়াত। চা কফি তো আছেই, তার সাথে চিপস, বিভিন্ন ধরনের ভাজাভুজি, এগুলো বারবার আসছে আর লেঙ্গে করছে। তো আমরা তো কিছুই নেব না, আমরা সব কিছু খাই না, তো দুবার চা কফি নিয়েছি। খেলে তো এটা তুমি ঠিক। কাটলেট আর পাউরুটি তো এসেই খেলে। যাই হোক, কতটুকুনি সময়, 10টার মধ্যে দুবার চা খাওয়া হয়ে গেছে, কাটলেট খাওয়া হয়ে গেছে, কত খায় লোকে। ঠিক এই কারণেই এই যে ট্রেনে করে কেন যাই, ঠিক এই কারণেই যাই যে একটা জায়গায় বসে বিভিন্ন ধরনের খাবার দাবার আসবে, সেটা টুকটাক করে খাওয়া, মুখ চালানো। এইগুলো দেখবেন যে বাড়িতে থাকলে দৈনন্দিন জীবনে এরকম হয় না, যে এক জায়গায় বসবো, বসে বাইরেটা দেখতে দেখতে এটা ওটা খাবো। এই আনন্দটা কিন্তু ট্রেন জার্নির একটা মুখ্য আকর্ষণ। এটা ঠিক, তাই না? একদম ঠিক। আর এই দেখুন, আরো দল বেঁধে আসলে তো আরো ভালো। কথা বলতে বলতে এই যে দুর্গাপুর চলে এলো। দুর্গাপুর আর দুর্গাপুরে এখন ঘড়িতে সময় 10টা বেজে 11 মিনিট।
সঠিক সময়ে এলো না লেট করলো আমি দেখছি না, কেননা বউ বলেছে বারবার এই এতটা লেট করলো, রাইট টাইমে এলো, এগুলো বলবে না, এগুলো বললে নাকি আবার লেট বাড়ে, এগুলো ওর ধারণা। তো ওর ধারণাকে সম্মান দিয়ে আমি বললাম না, আমি ধরে নিচ্ছি ট্রেনের মতন যাচ্ছে। একদম তাই, যখন নামবো তখন একবারে বলবে সঠিক সময় আসলো না, late একদম আসলো। তাই। যে যারা দৌড়ায় ট্র্যাকে কখনো পিছিয়ে যায় কখনো এগিয়ে যায়, কিন্তু যে প্রথম হয় তার তখন তো আর বলা হয় না যে প্রথম সময় সে কতটা লেটে ছিল। একদম জন্যই অকাট্য অত- যুক্তি, অকাট্য যুক্তি। আপনারা কমেন্ট করে জানাবেন যে ট্রেনের লেটের মাপকাঠিতে বা লেট মাপার ক্ষেত্রে হ্যাঁ, এই ডেস্টিনেশন যুক্তিটা যেটা ঠিক কিনা। সেইটা সঠিক সময় পৌঁছালেই ব্যাস। এই তোমার এই যুক্তিটা না ভারতীয় রেলের ক্ষেত্রে দারুণ প্রযোজ্য। ভারতীয় রেল যদি এরকম বলে যে আপনি পৌঁছাচ্ছে কখন সেটা দেখুন, রাস্তায় এগুলো পেছলো সেটা দেখার দরকার নেই, দারুণ যুক্তি। দুর্গাপুর থেকে ট্রেন ছাড়লো সেটা তো বলা যাবে। একদমই তাই। দুর্গাপুরে ট্রেন দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, এরপরে আসছে আসানসোল। এই দুর্গাপুর আসানসোল এই অঞ্চলটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। মানে যদিও গরমকালে প্রচণ্ড গরম, শীতকালে প্রচণ্ড ঠান্ডা, সেটার জন্য না, এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, বিভিন্ন ধরনের নদী আর ফুলে ভরা বিভিন্ন ধরনের গাছ, এই জিনিসটা এত সুন্দর লাগে আমার। এইখানকার এই প্রাকৃতিক বৈচিত্র্য খুব ভালো লাগে। এই যে দূরে দেখা যাচ্ছে অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্র। আমাদের এই বিপরীত দিকের বার্তে যিনি ছিলেন তিনি দুর্গাপুর নেমে গেলেন। এই বার্তে নেক্সট রিজার্ভেশন হচ্ছে আবার ঝাঁঝা থেকে, সেই পর্যন্ত এটি খালিই যাবে। তো আমরা একটু এপাশ ওপাশ করে নিলাম। তবে এখনো পর্যন্ত দেখছি যে ক্লিনিংটা বেশ ভালো, বারে বারে এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে, ডাস্টবিন ক্লিন করে দিয়ে যাচ্ছে, সেটা বেশ ভালো। আর ছেলেটার ব্যবহারও খুব ভালো, খুব ভালো। আমাকে বললেন যে যখনই আপনি ওয়াশরুমে যাবেন আমাকে বলবেন, আমি তার আগে ওয়াশ করে দেব, তারপরে আপনি যাবেন। এই সবই হচ্ছে ওই ট্রেন ছাড়ার আগে যে সুপারভাইজার এসে যে বলে গেছেন তার ফল। আচ্ছা, আর এই ট্রেনটি হলো মোট 21টি কম্পার্টমেন্টের সমাহার। এর শুরুতে এবং শেষে মোট 2টি লাগেজ কাম জেনারেটর কার রয়েছে, আর সামনে রয়েছে 2টি জেনারেল, পেছনে রয়েছে 2টি জেনারেল, আর তাছাড়া স্লিপার কোচ আছে 7টি, আর 3 টিয়ার এসি আছে 5টি, আর এসি 2 টিয়ার 2.5টি, এবং ফার্স্ট ক্লাস হাফ অর্থাৎ অর্ধেক। এইভাবে মোট 21টি কম্পার্টমেন্টের বিন্যাস। আর এখন কোন স্টেশন গেল? রানীগঞ্জ, ভারতের প্রথম কয়লা খনি বা প্রাচীনতম কয়লা খনি এই রানীগঞ্জে। সব কয়লা ভরা ওয়াগন। আসানসোল, ধানবাদ, রানীগঞ্জ ভারতের অন্যতম প্রধান কয়লা বলয়। প্ল্যাটফর্মে এসে গেছে, ধন্যবাদ।
এসে পৌঁছলাম আসানসোল জংশনে। এই আসানসোল জংশন আসানসোল ডিভিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর এই আসানসোল হলো ভারতের 8ম জনবহুল বা ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এবং তার সাথে আরেকটা বিষয় বলবো যে এর যে লোকোমোটিভ শেডটি রয়েছে, এই লোকোমোটিভ শেডটি হলো ভারতের প্রাচীনতম লোকোমোটিভ শেড আর এশিয়ার মধ্যে বৃহত্তম ছিল এক সময়। আসানসোলের ডিআরএম বিল্ডিংটি কিন্তু একটি হেরিটেজ বিল্ডিং। আর এছাড়াও শুধুমাত্র শহর হিসেবে আসানসোল হলো পশ্চিমবঙ্গের 2য় জনবহুল শহর। আসানসোল ছেড়ে আমরা রওনা দিলাম। ঘড়িতে এখন সময় 10:55। চিত্তরঞ্জন ছেড়ে গাড়ি বেরিয়ে গেল। চিত্তরঞ্জনের পরে আসবে মধুপুর। আর এই আসানসোল আর চিত্তরঞ্জনের মাঝামাঝি সীতারামপুর বলে যে স্টেশনটি আছে, সেই সীতারামপুর থেকে গ্র্যান্ড কর্ড লাইন এবং এই মেন লাইন মানে যে লাইনটি পাটনা হয়ে যায়, সেই দুটি লাইন আলাদা হয়ে যায়। আর এই চিত্তরঞ্জনের পরে এখন আসবে জামতারা, তারপরে আসবে মধুপুর, তারপরে জোসিটি। চিত্তরঞ্জন পার হতেই বুবুর ভান্ডার থেকে বেরোলো কিঞ্চিত চিড়ে ভাজা। বেশ ভালোই মুখ চলছে। আর বাইরের এত সুন্দর দৃশ্য, এখানকার ল্যান্ডস্কেপটাই অসামান্য। এই উঁচু নিচু টিলা আর এইরকম বিস্তীর্ণ প্রান্তর এত সুন্দর লাগে। এই চিত্তরঞ্জন, মধুপুর, তারপরে জোসিডি, শিমুলতলা, এই সকল অঞ্চল তো একসময় ভ্রমণপ্রিয় বাঙালির একেবারে একটি মূল গন্তব্য ছিল। আমরাও এসে ঘুরে গেছি, এই গত বছরই এসে ঘুরে গেছিলাম, তার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সত্যিই খুব সুন্দর লাগে এখানকার দৃশ্য, মানে চোখ জুড়িয়ে যায়। এই অঞ্চল একসময় ছিল বাঙালির হাওয়া বদলের পশ্চিম। এখানকার জল হাওয়া খুবই স্বাস্থ্যকর। এখন আমরা এসে পৌঁছলাম জামতারা। লেবু চা আসছে। জোড়ামো আমরা এসে পৌঁছালাম বাঙালির একদা হাওয়া বদলের পশ্চিম মধুপুরে। এই মধুপুর, গিরিডি, শিমুলতলা, দেওঘর, এই কমপ্লিট এরিয়াটিকে নিয়ে একটি খুব সুন্দর ট্রিপ হয়। মোটামুটি 3 রাত 4 দিনের দুর্দান্ত ट्रिप है। कैसा चल रहा है? ठीक, चलिए। खाना हो गया? खाना वाना हो गया। আচ্ছা, আমাদের তো এখনো খানা হয়নি। আমরা কি খাওয়া দাওয়া করব না পরে? পরে, হ্যাঁ, বারে বারে খাচ্ছি বলে প্রকৃত যে খিদেটা, সেই খিদেটা কিন্তু মরে গেছে। আমরা এসে পৌঁছালাম জোসিডি জংশন। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার গুরুত্বপূর্ণ স্টেশন এই জোসিডি জংশন। এখান থেকেই দেওঘরে বাবা বৈদ্যনাথের মন্দিরে যাওয়া যায়। এই স্টেশনেই নামতে হয়। জোসিডি ছেড়ে ট্রেন বেরোলো। এরপরে আসবে ঝাঁঝা, জামুই, কিউল, মোকামা, বাড়, বখতিয়ারপুর
এবং তারপরে 4:15 নাগাদ বোধহয় পাটনায় পৌঁছানোর কথা। কিন্তু কখন পৌঁছাবে মানে কতটা লেট করবে সেটা তো বলবো না। বউ তো বললো যে একদম শেষে গিয়ে নাকি লেটের হিসাব দিতে। দেখা যাক। আর এখন কটা বাজলো? 1:06। এবার কি খাওয়া দাওয়া হবে? হবে। আচ্ছা, তাহলে এবারে খাওয়া দাওয়া হবে। আজকের খাওয়ার ব্যবস্থা কিন্তু আমরা অনলাইনে নিয়ে নিই। ববু বাড়ির থেকে যত্নার্থে করে ব্যবস্থা করে এনেছে। ববুস কিচেন। আজকে আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছি লাঞ্চের জন্য। আজকে সোমবার তো চেষ্টা করি নিরামিষ খেতে, কোনো কোনো সময় আবার বাদ যায় যখন বাইরে থাকি, কিন্তু যেহেতু বাড়ির থেকে এসেছি এই জন্য নিরামিষ খাবারটাই নিয়ে এসেছি। আজকে ভেজ ফ্রাইড রাইস আর সাদা আলুর দম, সঙ্গে মিষ্টি। কেমন খাচ্ছ বলো? ব্যবস্থাও খুব সুন্দর এবং খাওয়ার স্বাদও অসাধারণ। তবে এটা ঠিক, যখন বেরোনোর থাকে, ধরুন আমরা যখন প্রতি মাসে বেরোই অসুবিধা নেই, অভ্যাস হয়ে গেছে আমাদের বেরোনোটা, কিন্তু যারা বছরে 2-3বার বেরোন তাদের পক্ষে কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে ঘরের সব কিছু ঠিক করে রেখে রান্না করে নিয়ে বেরোনোটা একটু সত্যিই ডিফিকাল্ট। বিশেষ করে যারা বাড়ির মহিলা তাদের উপর অনেক বেশি চাপ পড়ে যায় এখন। তাই জন্য অনলাইন সার্ভিসগুলো হয়ে কিন্তু এটাই অনেক সুবিধা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম, যখন ট্রেনে করে যাতায়াত করতাম, মায়েরা বিভিন্ন রকমের খাবার করে আনতো, আমরা সেটা খেতে খেতে যেতাম। আমাদের কিন্তু খুব আনন্দ হতো, তখন এই পরিস্থিতিটা বুঝতাম না। এখন যখন নিজেদের করতে হয় তখন বুঝি সব কাজ সেরে এই রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে আনা সত্যি কিন্তু একটু কষ্টের। খেতে অবশ্যই ভালো লাগে। কালকে রাত্রিবেলায় ববু যত্ন করে এই মিষ্টি দুটো নিয়ে এসছে সেটা বড় কথা, ঠিক আছে, কিন্তু অদ্ভুতভাবে আমি যে মিষ্টিটা ভাবছিলাম যে অনেক দিন এটা খাইনি সেটাই এসছে। দেখাও একটু। এই যে এই পোস্ত মিষ্টি, এটা অনেক দিন খাইনি, এক সময় আমার খুব প্রিয় ছিল। এটা এলেবেলে, এটা হচ্ছে দরবেশ, ভালোই। এই খাবার খেতে খেতে ঝাঁঝা পার হলো, তারপরে এখন জামুই চলে এসছে। মানে 2টো স্টেশন ধরে খেলাম। নিজের ঘরের রান্না তো, পরিচিত রান্না, তারপরে এরকম বাইরে জানলার ধারে বসে খাওয়া দারুণ সুন্দর লাগলো। আর এবার বাঙালির পেটে ভাত পড়লে যা হয় সেই রকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু ঝিমুনি আসছে আর কি। তো দেখা যাক, যদি একটুখানি লম্বা হতে পারি তাহলে একেবারে পাটনায় গিয়ে দেখা হবে। आरपीएफ स्टाफ है, हमको इधर जाना है। इधर से कहाँ जाना है? आरपीएफ स्टाफ है, जाएंगे। कहाँ पर जाना है इधर से बताइए। आ जाइए। जिसका टिकट है आप कहाँ जाइए, आपका टिकट आइए। এই হচ্ছে আমরা পাটনা জংশন স্টেশনে এসে পৌঁছালাম। এইখানে ট্রেনের সামনে, বাথরুমের সামনে যা অবস্থা, আমি তো খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, কিন্তু শোয়ার পরে দেখছি যে উঠে দেখছি যে এইখানে বাথরুমের সামনে যাওয়া যাচ্ছে না। ফার্স্ট ক্লাস এসি তার এই অবস্থা পূর্বা এক্সপ্রেসের। আমরা এখন এসে পৌঁছেছি পাটনা জংশনে। আর পাটনা জংশনে ট্রেনের বেশ অনেকক্ষণ স্টপেজ রয়েছে, 10 মিনিট মতন স্টপেজ রয়েছে। आप लोगों का कहाँ पर है? सीट कहाँ पर है? इधर है क्या? স্টাফ নেই होता है। যাই আর এখানে একটা অদ্ভুত কথা, যাকেই জিজ্ঞেস করবেন, এই যে এনাদেরকে জিজ্ঞেস করলাম, যাকেই জিজ্ঞেস করবেন সেই বলে যে স্টাফ হ্যাঁ। এনারা যে কোথাকার স্টাফ, কিসের স্টাফ কেউ জানে না, কিন্তু আমি এর আগেও দেখেছি যে স্টাফ হয় বলে অনেকেই এসে এখানে দাঁড়িয়ে যাচ্ছেন বা অন্য সিটে বসে যাচ্ছেন। তারপরে যখনই তাদের চার্জ করা হচ্ছে আপনারা কোথাকার স্টাফ, আপনাদের আই কার্ড দেখান, কিচ্ছু দেখাতে পারে না। আবার ये गाड़ी है आपका NDLS दुरंतो एक्सप्रेस। नहीं, ये पटना जंक्शन में है 4:10 पर, लेकिन आप 11th में 4:10 पर ये ट्रेन है। 4 नंबर से
आप 2 कंपार्टमेंट छोड़ के आगे जाइए, वहाँ पर आपका कंपार्टमेंट होगा S8। ये 5 नंबर प्लेटफॉर्म, ये 4 है, ये 5 नंबर प्लेटफॉर्म पे 2 कंपार्टमेंट आगे जाइए। हाँ, वहाँ पर लिखा है। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমরা শুধুমাত্র এই কথা বলে তো লাভ নেই যে আমাদের পরিকাঠামো উন্নত হচ্ছে, ভালো ভালো ট্রেন হচ্ছে, কিন্তু সেই ভালো ভালো ট্রেনগুলিকে ব্যবহার করবার মতন তো মানুষকেও উপযুক্ত হতে হবে। তা না হলে শুধুমাত্র ভালো ট্রেন তৈরি হবে, কিন্তু সেই ট্রেন আপনি মেনটেন করতে পারবেন না। সেই ট্রেনে চলার উপযুক্ত বা সেই ট্রেনকে ব্যবহারের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারবেন না। এগুলোও কিন্তু পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে, ট্রেন ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে এই বিষয়ের দিকেও নজর রাখা দরকার। পাটনা থেকে আমাদের ট্রেন রওনা দিল, আর এই ট্রেনটি হলো হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস 12273 আপ। এর পরের স্টেশন দানাপুর, তারপরে আরা জংশন। আরা জংশন পর্যন্ত এইরকমই ভিড় থাকবে, এনারা সবাই বলছেন। आरा तक ऐसा ही रहेगा ना। हाँ, उसके बाद दीनदयाल आएगा। তাহলে চিন্তা করুন অবস্থা। পাটনা জংশন থেকে দানাপুরের দূরত্ব খুবই সামান্য। আমরা এসে পৌঁছালাম দানাপুর। আর আমি আর এখন সামনে যাচ্ছি না, যা অবস্থা দেখলাম খুবই খারাপ অবস্থা। মানে আমি জানি না যে নর্মাল প্যাসেঞ্জার ট্রেন তার সংখ্যা কীরকম, লোকজন নিশ্চয়ই যাতায়াতের ব্যবস্থা নেই, সেই কারণেই এরকমভাবে ওঠেন। যাতায়াতের যদি পর্যাপ্ত ব্যবস্থা থাকতো, মানে উপযুক্ত ব্যবস্থা থাকতো, পর্যাপ্ত ট্রেন থাকতো, তাহলে তো আর লোকে এরকম যে কোনো ট্রেনের যে কোনো কম্পার্টমেন্টে উঠে পড়তেন না নিশ্চয়ই। এটাও হতে পারে, আবার অভ্যাসবশতও হতে পারে, কোনটা ঠিক আমি বলতে পারবো না। আমি সেই বিতর্কে যেতেও চাই না। কোনো এই প্রাদেশিক মন্তব্য, সেটাও আমার ভিডিওতে কাম্য নয়, আপনারাও দয়া করে করবেন না। কিন্তু এই সমস্যার আদৌ কোনো সুরাহা সম্ভব কিনা সেটা নিয়ে মন্তব্য করতে পারেন, যে রেল কোম্পানি এর জন্য কোনো ধরনের দায় রেল কোম্পানির উপর বর্তায় কিনা। এইখানে নদীর নাব্যতা খুব কম, বেশিরভাগ জায়গাতেই চড়া। আর এই হচ্ছে মূল জলধারা, আর ওই দিক দিয়ে রাস্তা গেছে। হাওড়া নিউ দিল্লি মেইন লাইন দিয়ে যে ট্রেনগুলি যায়, সেই ট্রেনগুলি এই গাঙ্গেয় সমভূমির উপর দিয়ে যায়। এই কারণে দেখবেন যে এখানে রেল লাইনের দুপাশে প্রচুর চাষের জমি দেখতে পাবেন, গাছপালা দেখতে পাবেন, এবং মোটামুটি যে এই অঞ্চলটি উর্বর অঞ্চল, মানে পলি সমৃদ্ধ অঞ্চল। আপনারা যদি গ্র্যান্ড কট দিয়ে যান, অর্থাৎ যেদিকে ধানবাদ, কোডারমা এই সকল স্টেশনগুলি পড়বে, সেই দিকটি হচ্ছে কিন্তু বিহারের বা বর্তমানে ঝাড়খণ্ডের খনি সমৃদ্ধ অঞ্চল। সেদিকে আপনারা পাথুরে জমি দেখতে পাবেন, মালভূমি অঞ্চল দেখতে পাবেন। আগে তো সম্পূর্ণটাই বিহারের মধ্যে ছিল, এবং বিহারের এই দুটি রেলপথের দু ধরনের আপনি ভূপ্রাকৃতিক বৈচিত্র্য দেখতে পাবেন। ল্যান্ডস্কেপের এই যে ডিফারেন্সটা, এটা দারুণভাবে বুঝতে পারবেন। তো এটাও কিন্তু ট্রেন যাত্রার একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমাদের ভারতের ভূপ্রকৃতি কত বৈচিত্র্যময়, সেটা কিন্তু একমাত্র ট্রেন যাত্রার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন। এটা যদি আপনি বিমানপথে বা অন্য কোনোভাবে যাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ট্রেন এসে পৌঁছালো আরা জংশন স্টেশনে। এখানে কিন্তু এই
ট্রেনের থেকে প্ল্যাটফর্ম অনেকটা নিচে, আর এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। একটু কফি নিয়ে নিই, যদিও এটা ইনস্ট্যান্ট কফি কিতনা করকে 30 টাকা করে ইনস্ট্যান্ট কফিগুলো 30 টাকা করেই হয়। হ্যাঁ, আমার কাছে কিন্তু খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। আর ঘুমের থেকে উঠেছি তো, তারপরে এই দেখো কীরকম মন্তব্য। অনিন্দর ইনস্ট্যান্ট কফি ভাল লাগে, জলের মতো চা দিলে ভাল লাগে, জলের পাশে চা লিখে দিলেই অনিন্দর ভালো লাগে। জলের পাশে চা লিখে দিলে চা খাই? আচ্ছা, বলো কফিটা কেমন খাচ্ছ সেটা বলো। নতুন কিছু নয়, বন্দে ভারতে খেয়ে খেয়ে মুখ পচে গেছে। এখন কেমন খাচ্ছ সেটা বলো। ঠিকঠাক, ভালোই। এই ভালোর জন্যই নিয়েছি। কোন স্টেশন এলো দেখো তো? এখান থেকে দেখা যাচ্ছে না। না, বক্সার। বক্সার। এই তো এরপরেই আসবে দীনদয়াল উপাধ্যায়। সকাল থেকে তো আপনাদের সঙ্গে অনেক কথাই অনিন্দ বলে চলেছে, কিন্তু আসল কথাটা কি বলেছে? কি আসল কথা? যে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলনি। আচ্ছা, এদিকে নিয়ে আসো একটু। আচ্ছা, আমরা যাচ্ছি মানে আমরা যে দিকটাতে যাচ্ছি হিমাচল প্রদেশের খুব কমন দিক, মানে বহু মানুষ গেছেন এবং আমাদের দর্শকদের মধ্যেও অনেকেই গেছেন। আমরা যাচ্ছি প্রথমে সিমলা, তারপরে যাব কাসল, সেখান থেকে মানালি থেকে বীরবিলিং, তারপরে বারুট ভ্যালি হয়ে আমরা পৌঁছাবো ধর্মশালা থেকে তারপরে ডালহৌসি, তারপরে খাজিয়ার হয়ে অমৃতসর দিয়ে আমরা ব্যাক করব। এই হচ্ছে আমাদের টোটাল আইটিনারি। আর তার সাথে সাথে এটাও বলি যে বুবুর কিন্তু এই রুটটা ছোটবেলায় ঘোরা, কিন্তু আমার ঘোরা নেই, আমার কাছে এটা একেবারেই নতুন। একদমই তাই। আমি 91 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বাবা মার সাথে গিয়েছিলাম এখানে, কিন্তু আমি যে রূপ দেখে এসেছি তখন ডালহৌসি, ধর্মশালার, আমার মনে হয় না এখন সেইটা দেখতে পাবো, কারণ এখন তো সব জায়গায় কংক্রিটে ভর্তি, ভিড় প্রচণ্ড, কিন্তু হয় না ওই স্মৃতি রোমন্থন, সেইটা হবে আর কি। দেখা যাক কতটা স্মৃতি রোমন্থন হয়। বাবা মায়ের সাথে ঘুরে এসেছে, এখন কর্তার সাথে কেমন স্মৃতি রোমন্থন করে। আর একটা কথা, সেটা হচ্ছে এটাই কিন্তু শেষ নয়। এইবারে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে হিমাচল প্রদেশের বিভিন্ন অংশের ভিডিও নিয়ে আসবো। এরপরেই কিন্তু আমাদের স্পিতি ভ্যালি ট্রিপ রয়েছে, সেটা বলে দাও। হ্যাঁ, আমরা এরপরে যাচ্ছি 19শে জুন স্পিতি ভ্যালি। সেটা আমার কাছে একদমই নতুন, অনেক দিনের ইচ্ছা ছিল স্পিতি ভ্যালি যাব, এবার হয়তো সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, দেখা যাক। ওই তো বাচ্চা আমরা দীনদয়াল উপাধ্যায়ের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মিনিট 5 মতন বাকি আছে। কিন্তু এতটা যাত্রাপথের মধ্যে আপনাদের কিন্তু আমি ট্রেনের বাথরুম দেখাইনি, কেননা ট্রেন যখন চলতে শুরু করে সেই সময় বাথরুমের কন্ডিশন মোটামুটি ভালোই থাকে, খারাপ হয় তার পরের দিকে। আর বুঝতেই পারছেন যে এত আনরিজার্ভড লোকজন তারা উঠছেন, কাজেই বাথরুমের হালত খুব যে ভালো থাকবে তা নয়, কিন্তু যারা স্টাফ রয়েছেন তাদেরকে বললেই কিন্তু তারা পরিষ্কার করে দিচ্ছেন। এইটা আমি বলবো যে ওনারা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছেন এবং চেষ্টা করছেন যে ট্রেনটিকে পরিষ্কার রাখার। সকাল থেকে ট্রেনে উঠে ক্লান্ত হয়ে শেষে দীনদয়াল উপাধ্যায় জংশনে। হ্যাঁ, আমি প্রতিবার দীনদয়াল উপাধ্যায় নামি। এই জায়গাটার প্রতি আমার একটা অসম্ভব ভালোবাসা আছে। তার কারণ কি? এখান থেকে আমরা বেনারসে যেতে পারি, আমার তো এখনো মনে হচ্ছে চলে যাই বেনারস। আমরা বেশ কয়েকবার গেছি না? হ্যাঁ, এই দীনদয়াল উপাধ্যায় আসা মানে আমরা আমাদের যাত্রাপথের মোটামুটি অর্ধেক চলে এসেছি। আর 2018 সাল থেকে এই ইস্ট সেন্ট্রাল রেলওয়ের এই অতি ব্যস্ত স্টেশন, এটির নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায়। আগে যার নাম ছিল মোগলসরাই জংশন, সেটা তো সবাই জানেন। আর মোগলসরাই জংশনে নেমে আমরা এত সুন্দর একটা মশলা টি পেলাম,
সেটা আরও ভালো লাগবে। আর এরপরে কিন্তু আমাদের খাওয়ার অর্ডার দিতে হবে, মানে ডিনারের অর্ডার। দুনিয়ার টিটি এক হোক, সারা ট্রেনের যত টিকিট কালেক্টর সবাই মনে হচ্ছে এখানে জড়ো হয়েছে। আর স্টেশনের ঘড়িতে এখন 7:47। ডিডিউতে ট্রেনের স্টপেজ 10 মিনিট। চালিয়ে চালিয়ে ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না। চালিয়ে হ্যাঁ, आ जाइए। ऐसे हाँ, अच्छा हाँ हाँ ठीक, अच्छा लगता है। এর পরের স্টেশন প্রয়াগরাজ জংশন। খাওয়ার অর্ডার করলে? হ্যাঁ করলাম। আমরা প্রয়াগরাজ থেকে তার ডেলিভারি পাবো। আমরা এমন কিছু অর্ডার দিইনি, আমি শুধু ওই আলু পরোটা আর ডাল মাখানি এটাই অর্ডার নিয়েছি। আর আমাদের দেখা দেখি আমাদের যে কো-প্যাসেঞ্জার ওনারাও বললেন আমরাও তাহলে এখান থেকেই অর্ডার দিয়ে দিচ্ছি। তো দেখা যাক কীরকম খাবার দেয়। আর এই যে সেই পুচকু, আর আমাদের এই পুচকুকে একবার দেখুন, ও খুব এনজয় করছে। ট্রেনে পেন্ট্রিকার আছে, তবে পেন্ট্রিকারে খাবারের অপশন কম। বুবু যে ধরনের খাবার চাইছে সেটা পাওয়া যাবে না। ওই যে আলু আর পরোটা, ওই ডাল মাখানি। প্যান্টিকারের তো ওই এক খাবার, ডিমের ঝোল ডিম আলাদা, ঝোল আলাদা, আর নয় চিকেনের ঝোল আলাদা, চিকেন আলাদা, আর ডাল আর ভাত। ও আমি খেতে পারবো না। তার মানে তুমি লাঞ্চে এত ভালো মন্দ খেলাম, আর তারপরেও আজকে সোমবার, ওইসব তো খাবো না। ওই জন্যই আমরা নিরামিষই নিলাম। প্রয়াগরাজ স্টেশনে ট্রেন ঢুকছে। দেখুন কি পরিমাণ ভিড় দরজার সামনে। পুলিশও রয়েছে কিন্তু ভিড়ও আছে। আমার আইআরসিটিসির ফুড অ্যাপ থেকে দুটো অর্ডার দেওয়া হয়েছিল, একটি আমার আর আরেকটি হচ্ছে আমার সামনে যে কো প্যাসেঞ্জার রয়েছেন তার ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আমারটা এখনো হয়নি। দেখা যাক, নিশ্চয়ই চলে আসবে। আর আমরা এখন প্রয়াগরাজ জংশনে এসে নামলাম। আউটারে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 8 ঘন্টা দাঁড়িয়েছিল। আর স্টেশনটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভারতের 7ম জনবহুল শহর হচ্ছে এই প্রয়াগরাজ, মানে আগে যার নাম ছিল এলাহাবাদ। প্রাইম মিনিস্টার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় প্রয়াগরাজকে। স্বাধীন ভারতের 15 জন প্রধানমন্ত্রীর মধ্যে 7 জন এই প্রয়াগরাজ থেকে নির্বাচিত হয়েছে। প্রয়াগরাজ থেকে ট্রেন ছেড়ে দিল, কিন্তু আমাদের খাওয়ার ডেলিভারি এখনো দেয়নি। প্যাকেটিংটা খুব সুন্দর। প্যাকেটিং আমরা লাঞ্চ বক্স থেকে অর্ডার করেছি। প্যাকেটিং খুব সুন্দর, কিন্তু আমাদের চিন্তা হয়ে গিয়েছিল। ওনারাও আমাদের সাথে অর্ডার করেছিলেন, ওনাদেরটা ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আমাদের সে কিছুতেই আসছে না। তারপরে তিনি এলেন, বললেন যে কোথায় জ্যামে আটকে গিয়েছিলেন। আর কি অর্ডার করেছে বুবু দেখাচ্ছে। কিছুই অর্ডার করিনি, তো বললাম ওই যে আলু পরোটা আর ডাল মাখানি। খাবার খুবই ভালো ছিল, খেলামও খুব ভালো। আর এবারে তো শুয়ে পড়বো, কিন্তু আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে একেবারে নিউ দিল্লি স্টেশনে নেমে, কেননা 6:05 পৌঁছানোর কথা। আর এখন লেট যাচ্ছে কিনা সেটা তো বুবুর কথা অনুসারে বলা যাবে না। একেবারে নিউ দিল্লিতে পৌঁছিয়ে তারপরে হিসাব নিকাশ হবে। দেখবে দিল্লিতে গিয়ে লেট হবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে আমরা দিল্লিতে কখন পৌঁছাই। এখনকার মতন শুভরাত্রি। वाराणसी वंदे भारत, न्यू दिल्ली वाराणसी 22435। নিউ দিল্লি
স্টেশনে এসে পৌঁছলাম, ঘড়িতে এখন সময় 6:08। এই জন্যই বলেছিলাম যে এত লেটের টাইম হিসাব করার দরকার নেই, আসল জায়গায় পৌঁছে দেখবে লেট আছে কিনা। তাতে কি প্রমাণ হলো? তাতে প্রমাণ হলো যে আমরা সারা রাস্তায় যাই লেট থাক, আমরা সঠিক সময়ে নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছলাম। এরপর এখান থেকে আমরা শতাব্দী এক্সপ্রেস ধরবো, ধরে যাব চণ্ডীগড়। ট্রেন থেকে নেমেছি 6:05-এ। তারপরে আমাদের পরবর্তী ট্রেন 12011 কালকা শতাব্দী, সেই ট্রেন দেবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:40-এ ছাড়বে। মাঝখানে অনেকটা সময়, সেই কারণে এই 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি। আর এই সময় অনেকগুলি শতাব্দী নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়ে, কাজেই প্ল্যাটফর্ম নাম্বার কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেবেন। কালকা মেলে আসলে একটা সমস্যা হচ্ছে যে 2টো রাত আপনাকে ট্রেনে থাকতে হবে, আপনাকে প্রায় মাঝরাতে এসে কালকা স্টেশনে নামতে হবে, এবং অবশ্যই তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই কালকা থেকে সিমলা পর্যন্ত যে টয় ট্রেনে করে যাওয়া শিবালিক এক্সপ্রেস বা অন্যান্য যে কোনো ট্রেনগুলোতে যাওয়া, সেই জার্নিটা খুব ভালো, সেটা আমরা পরবর্তীকালে কোনো এক সময় করব। কিন্তু এই জার্নিটা যদি করেন তাহলে আপনি ওই এক রাতের ট্রেন জার্নি করেই কিন্তু সিমলাতে পৌঁছে যেতে পারেন। সেই দিক থেকে আমার এই অপশনটা বেশ ভালোই লাগলো। এটা চণ্ডীগড়ে গিয়ে পৌঁছবে সকাল 11টায়, আর ট্রেনেই ব্রেকফাস্ট দেবে, অতএব অসুবিধার কিছু নেই। নিউ দিল্লি থেকে রওনা দিয়ে সোনিপত জংশন এবং তারপরে পানিপত জংশনে এসে ট্রেন দাঁড়িয়েছে। এরপরে কুরুক্ষেত্র এবং আম্বালা ক্যান্টনমেন্ট, তারপরেই আমরা নামবো। আর এর মধ্যে আমাদের চা দিয়ে গেছে, ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখুন, এখানে ব্রাউন ব্রেড 2টি, এইদিকে অমলেট, এখানে ফ্রুটি, এখানে টমেটো কেচাপ এবং এদিকে বাটার, আর এদিকে একটি চকলেট। कुरुक्षेत्र जंक्शन से चढ़ने वाले सभी यात्रियों का भारी संख्या একেবারে সঠিক সময়ে অর্থাৎ 11টার সময় আমরা চণ্ডীগড় জংশন স্টেশনে এসে পৌঁছে গেলাম। এবারে স্টেশনের বাইরে আমাদের গাড়ি বলা আছে, আপনাদের সেটিও দেখাবো। সেই গাড়িতে করে এবার রওনা দেবো সিমলার পথে। আমরা কিন্তু চণ্ডীগড় স্টেশনে নামলাম একটাই কারণে, যে এই কালকা স্টেশনে যদি নামতাম, কালকা স্টেশন থেকে লোকাল গাড়ির ইউনিয়ন তারা কমার্শিয়াল গাড়ির পিক আপ করতে দেয় না, আপনাকে বাইরে বেরিয়ে এসে তারপরে সেখান থেকে গাড়ি নিতে হবে। সেই পথটা অনেকটা, তা সেই কারণে আমরা চণ্ডীগড় থেকে উঠলাম। এই চণ্ডীগড় থেকে সিমলা পর্যন্ত ডিস্টেন্স 111 কিলোমিটার, মোটামুটি 3-3.5 ঘন্টা সময় লাগে। আর এখান থেকে গাড়ি ভাড়া নেয় হচ্ছে 4,500 টাকা। আর যদি আপনি কালকা থেকে যান তাহলে 3,500 টাকা মতন গাড়ি ভাড়া পড়ে। আপনি দেখবেন এই দুটি স্টেশনেরই বাইরে আসলে অনেক আপনি গাড়ির খোঁজ পেয়ে যাবেন, প্রচুর লোক আপনার কাছে এসে বলবে গাড়ির জন্য, আপনি এখান থেকে গাড়ি নিতেই পারেন। আমরা যে গাড়ি নিয়েছি ইনি হচ্ছেন মিস্টার অনিল শর্মা, তো ওনার গাড়িতে করে আমরা যাচ্ছি। আর এরপরে কালকের থেকে আমরা কিভাবে যাই নাকি ওনার সাথেই যাই সেগুলো তো আপনারা এর পরের ভিডিওতে দেখতেই পাবেন। এখন আমরা গিয়ে পৌঁছাচ্ছি সিমলা। সিমলা পর্যন্ত পৌঁছানো আপনাদের আমরা এই ভিডিওতে দেখাবো। আর এই চণ্ডীগড় শহর দিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন যে চণ্ডীগড়ের বেশিরভাগ জায়গাই হলো ভারতীয় প্রতিরক্ষার স্থল এবং বায়ুসেনা শক্তির অংশ। তার ফলে বিভিন্ন জায়গাতে আপনি তার নিদর্শন দেখতে পাবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর, যা দেখছি এক নজরে কিন্তু বেশ ভালোই লাগছে। রাস্তার দুপাশে কত ফুল। এখান থেকে হরিয়ানা শেষ করে আমরা হিমাচলে প্রবেশ করলাম। এখান থেকে পাহাড় শুরু হলো।
এখন আমরা সোলান পার করছি, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট সুন্দর পাহাড়ি শহর। গতকাল সকাল 8টায় হাওড়া থেকে রওনা দিয়ে আজকে আমরা দুপুর 2টোয় এসে পৌঁছালাম সিমলা। আর আমাদের এই সিমলা পর্যন্ত পৌঁছানোর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।